নমস্কার, আমি অনৃতা। ঘর গৃহস্থালী টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 7টা। ঘুম থেকে উঠে আজকে আর কোনো কাজ করিনি, সবার প্রথমেই চলে এসেছি ঠাকুর ঘরে। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। আর এই ঠাকুর ঘরের বারান্দায় এখন এত রোদ চলে আসে যে একটু বেলা হলে না তখন আর ঠাকুর ঘরের এই বারান্দাটা মোছা যায় না। এখন তো প্রচণ্ড গরম আমাদের এখানে, আর রোদের তাপও বুঝতেই পারছো প্রচণ্ড বেশি। তো রোদ চলে আসলে তখন আর রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে কাজ করার উপায় নেই। এমনিতেই গরম, মানে এত যে সকালে উঠেছি তার জন্যে যে একটা ঠান্ডা ভাব থাকবে সেটা কিন্তু মোটেই না। মানে সকালেও যা দুপুরেও তা একই রকম অবস্থা। যার জন্যে যেহেতু আজকে উঠতে দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠে ভাবলাম ঘরের কাজ, বিছানা তোলা এগুলো সব পরে করব, আগে ঠাকুর ঘরের কাজটা সেরে আসি। কারণ রোদ চলে আসলে তখন আমার আরও বেশি কষ্ট হয়। আসলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে দেখো, তারও একটা কারণ আছে। এত গরম থাকে তো, সারাটা দিন গরমের মধ্যে কাজকর্ম করি, বা কাজকর্ম না করলে যদি রেস্টও নেই তাহলেও তো দরদর করে ঘামতে থাকি। আর জানোই তো, যত বেশি ঘাম হয় শরীর মনে হয় তত ক্লান্ত হয়ে যায়। আর রাতের বেলা তখন এত বেশি ক্লান্ত লাগে যে ঘুমটাও খুব বেশি হয়। আর ভোরের দিকে একটু হলেও যখন ঠান্ডা ভাবটা হয়ে আসে, গরমের দিনে মনে হয় যে আরেকটু ঘুমাই। এই করে করেই না দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। তো আজকে একদমই জাগা পাইনি, সত্যিই দেরি হয়ে গিয়েছিল। যার জন্যে সবার আগে আসলাম ঠাকুর ঘরের কাজটা করতে। আর ঠাকুর ঘরের বারান্দার এই যে রেলিং মোছা, বারান্দাটা মোছা, এই কাজগুলো রোজই করি। তোমাদেরকে এর আগেও বলেছি, যেহেতু মানে রাস্তার ওপরে বাড়ি তো প্রচণ্ড ধুলো পড়ে। এবারে একদিন দুদিন ইচ্ছে করলে গ্যাপ দিতে পারি, সেটা কোনো ব্যাপার না। কিন্তু অসুবিধেটা হয়ে যায় লাস্টে আমারই। ওই দুদিন পরে মুছতে গিয়ে তখন দেখি কি ধুলো এত বেশি হয়ে যায়, তখন দুবার তিনবার করে মুছতে হয়। এখন যেমন ধরো একটু কাপড়টা ভিজিয়ে একবার খালি মুছে দিচ্ছি, পরিষ্কার হয়ে যাচ্ছে। আর দুদিন যদি আমি গ্যাপ দেই, মানে একদিন যদি ভাবি যে থাক আজকে একটু ফাঁকি মারলাম, তো পরের দিন আমার ডাবল পরিশ্রম। সেই জন্যে আর সেই পথে যাই না, রোজই অল্প করে একটু মুছে দিই, তাতে পরিষ্কার থাকে। আর ঠাকুর ঘরের কাজ সেরে এখন আসলাম ঘরে বিছানাটা তুলতে, যে ওদিকের কাজটা হয়েছে। এখন যাই হোক, ঘরের ভেতরে রোদটা লাগার ভয় নেই। আর এসেই ফ্যানটা আগে চালিয়ে দিয়েছি, তারপরে বিছানাটা তুলছি। আর হিয়াজিয়ারা পড়তে চলে গিয়েছে সকালবেলা। মানে প্রত্যেক দিনই ধরতে গেলে ওদের পড়া থাকে, একদিন কি দুদিন হয়তো গ্যাপ থাকে। আর বাড়িতে স্যার আসে, আর বেশিরভাগ দিনই ওদেরকে পড়তে যেতে হয়। মেয়ে দুটোরও খুব কষ্ট হয়েছে, এতটা রোদের মধ্যে রোজ পড়তে যাওয়া আসা, স্কুল করা, মানে সবাই ক্লান্ত হয়ে পড়ছি। কবে বৃষ্টির দেখা পাবো জানি না। তো এদিকে এখন ঝটাপট করে বিছানাটা তুলে যাব রান্নাঘরে। কারণ ওদের পড়ার থেকেও চলে আসার প্রায় টাইম হয়ে গিয়েছে। কারণ আজকের পড়াটা ওদের একটু সকাল সকাল ছিল। তো মোটামুটি 8টা, 8:30টার মধ্যে ওরা বাড়ি ঢুকে যায়। তো ওরা আসলে একটু চা করব, তারপরে রান্না বান্না। তো হিয়াজিয়া চলে আসার পরে একবারেই চাটা বসালাম, একটু দেরি করলাম যে তাহলে একবারেই হবে, নইলে আবার এক এক করে করতে হয়। তো আমরা সবাই লাল চা খাই, কিন্তু আমার শাশুড়ি দুধ চা খায়, তাই মার জন্য একটু লিকারটা একটু কড়া করলাম। আর আমরা সবাই লাল চাটা খেয়ে এবারে আসলাম রান্না করতে। আজকে আবার হিয়াজিয়াদের স্কুলও আছে, আবার অফিসও আছে ওদের পাপার। আজকে এখানে করছি হচ্ছে ছোট করে আলু কেটে নিয়েছি, এটা একটু ভেজে তরকারি করব। আর পালং শাকের ঝোল শাক। আর তোমরা তো এতদিনে অনেকবার আমার এই পালং শাকের ঝোল শাক করাটা দেখেইছো। একটু ডালটা ভিজিয়ে রাখি, পরের দিন বেটে এরকম পাতলা করে একটু বড়া করে নিই। ঝোল শাকে একটু ডালের বড়া দিলে টেস্টটা খুব ভালো লাগে। বড়িও দেওয়া যায়, কিন্তু ঘরে যদি বড়ি না থাকে ডালের বড়া করে দেই, তবে বড়ির থেকেও না ডালের বড়াটা করে দিলে টেস্টটা বেশি হয়। আর এদিকে একটু আলুর তরকারি করছি, পেঁয়াজ রসুন লঙ্কা বাটা আদা বাটা এগুলো দিয়ে একটু ডালের সাথে খাবো জন্য। আর এদিকে তোমার একটু ঝিঙে আলু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, 5 ফোড়ন দিয়ে সমস্ত সবজিটা দিয়ে দিয়েছি।
আর এই যে দেখো কয়েকটা পুঁই পাতা তোমাদেরকে দেখায়, আমাকে যে দিদিটা রান্নাঘরে একটু হেল্প করে দেয় সেই দিদি বাড়ি থেকে নিয়ে এসছে আমার জন্যে, কারণ জানে আমি ভালোবাসি খেতে। এত বড় বড় পাতা না, তোমাদেরকে আমি কি বলবো, তোমরা কতটা বুঝতে পারলে আমি জানি না, কিন্তু এত বড় সাইজের পুঁই পাতা আমি কোনোদিনও দেখিনি, দেখে না অবাক হয়ে গিয়েছি। সেজন্য ভাবলাম একটু তোমাদেরকে দেখাই। আর এদিকে আমার আলুর তরকারির মশলাটাও কষানো হয়ে গিয়েছে, তাই ঝোল দিয়ে দিলাম। আর এখানে অল্প জিরে বাটা আর আদা বাটা দিয়েছিলাম ঝোল শাকে, দিয়ে মশলাটা ভাজা ভাজা করে জল দিলাম। বেশি জল দেওয়ার দরকার হয় না, কারণ এই পালং শাক তো অনেকটা দিয়েছি, এই শাকের থেকেও অনেকটা জল বেরোবে, সেজন্য আর বেশি জল দিলাম না। আর ঝিঙে আলু এগুলো তো নরম, তোমার প্রথমে মশলা ভাজা ভাজা করতে গেলেই ওটা মোটামুটি সেদ্ধ হয়ে যায়। দেখেছো কতটা জল বেরোলো। এবারে এটা আস্তে আস্তে শাকটা সেদ্ধ হোক, তারপরে এতে দিয়ে দেবো ওই যে বড়াটা করে রেখেছিলাম সেটা। তবে এই বড়াটা দিয়ে খুব বেশিক্ষণ আর জাল আমি দেই না, একটু ফুটে উঠলেই নামিয়ে নিই। রেডি হয়ে গেছে মোটামুটি আমার ঝোল শাক, এখন জাস্ট নামানোর অপেক্ষা। ওদিকে রান্নাবান্না শেষ করে আসলাম ঘরে। এখন ঘরের কাজকর্ম করতে হবে, সকালবেলায় তো শুধু বিছানাটা তুলে চলে গিয়েছি, তোমরা দেখতেই পেলে। আর এই যে দেখো আমি সব তুলে নেই, কারণ মেঝেটা না বেশ ফাঁকা হয়, তাহলে আমার ঝাড় দিতে সুবিধে হয়, নইলে ওই একবার টুল সরাও, একবার মোড়া সরাও, চেয়ার সরাও, এই করে করে ঝাড় দিতে খুব বিরক্ত লাগে। ওই জন্য একবারে তুলে দিই, ঝাড় দেওয়ার সময় মেঝেটা ফাঁকা হয়, আমার ঝাড় দিতেও সুবিধে হয়। তারপরে যখন ঘর মুছতে আসে পুচি, ওরও সুবিধে হয়, একবারে ঘর ঠর মোছা হয়ে যাওয়ার পরে নামিয়ে দেই। ও বলে যে দিদি তোমার বাড়িতে না আমার ঘর মুছতে খুব সুবিধে হয়, তুমি কি সুন্দর সব তুলে রাখো, পর্দাগুলো সরিয়ে দাও, আমার তাড়াতাড়ি হয়ে যায়। আসলে এটা সত্যি আমার একটা অভ্যেস, মানে আমার মনে হয় যে কাজ করতেও সুবিধে হয়, আর বারে বারে জিনিস যদি হাত দিয়ে টেনে টেনে সরানো হয় না, তাহলে দেখবে মেঝেতেও না একটা দাগ হয়ে যায়। তো সব কিছু চিন্তাভাবনা করেই আর কি এই কাজটা করি। তো ওদিকে খাটের পেছনটা একটু ঝাড় দিলাম, মোটামুটি 3-4 দিন পরে একদিন করে ঝাড় দেই। আর এখন যা গরম পড়েছে, এখন 7 দিনে একদিন ঝাড় দেই। তবে ঝাড় একটু না দিলে না খুব ঝুল হয়ে যায়, ধুলো হয়ে যায়, তাই মোটামুটি কয়েকদিন পার করে তারপরে মানে গ্যাপ দিয়ে দিয়ে একটু ঝাড় দিয়ে নেই। আর এইদিকে দেখো যেহেতু খাটের সেই পেছন দিকটা রোজ তো ঝাড় দেওয়া হয় না, একটু ধুলো থাকে, আর ওটুকু ঝাড় দিই, মানে ঝাড় দিতেই আমার পুরো অ্যালার্জি হয়ে গেল, মানে সমানে হাঁচি হচ্ছে আর নাক দিয়ে জল পড়ছে, বাধ্য হয়ে হাতে একটা রুমাল নিতেই হলো। মানে আমার এই একটা অসুবিধে, ঝাড় দিতে গেলেই আমার অ্যালার্জি হয়ে যায়, এত বেশি ডাস্ট অ্যালার্জি হয় যে কি বলবো। আর এই সিজনটাতে মনে হয় যেন আরও বেশি হয়। আসলে এই যখন দেখবে গরমের থেকে ঠান্ডা পড়ে বা ঠান্ডার থেকে গরমটা পড়ে না, তখনই এই যাদের ডাস্ট অ্যালার্জি আছে আমার মনে হয় এই সময়টা একটু বেশি হয়। আবার যখন পুরোপুরি শীত পড়ে যাবে বা পুরোপুরি গরম থাকে তখন অতটা হয় না, কিন্তু সিজন চেঞ্জের সময় প্রচণ্ড বেশি হয়। আর এখানে ফ্যানটা একটু সরিয়ে নিয়ে ঝাড় দিলাম, কারণ ওই কোণাগুলোতেও খুব নোংরা থাকে। আর যখন ঘর মুছতে আসে তখনও পারলে মাঝে মাঝে ফ্যানটা একটু সরিয়ে দেই। আজকে প্রচুর ধুলো বেরিয়েছে ঘর থেকে, কারণ খাটের পেছন দিকটাও ঝাড় দিলাম, আর এই ধুলো ঝাড় দিতে গিয়ে এখন আমার অবস্থা খারাপ। মানে কিছুক্ষণ করে করে কাজ করি আর এসে এসে একটু ফ্যানের নিচে দাঁড়াই, জানো এত গরম না যে আর ভালো লাগে না। মানে কাজও এখন আর করি না, যেটুকু কাজ না করলে নয় সেইটুকু, মানে সমস্ত কাজ খালি মনে কি থাক পরে করব পরে করব, বৃষ্টি হোক তারপরে। এবারে পুজোর আগে ঘর ঝাড়াঝাড়ি ঘর পরিষ্কার করা কিচ্ছু করিনি। মানে একদিক দিয়ে ভালো, কিছুদিন আগে পর্দাগুলো পরিষ্কার করেছি, তাই এখন আর পরিষ্কার করতে হবে না। ঘেমে অস্থির হয়ে যায়, শুধুমাত্র খাওয়া দাওয়ার জন্য যতটুকু দরকার সেটুকুই। এখনও ওই ঘরে জানো কালকে জামা কাপড়গুলো মানে যেগুলো শুকিয়েছে ওগুলো এনে রেখেছি। তারপরে তো কালকে নেমন্তন্ন বাড়ি থেকে আসলাম, সেগুলো মানে কখন যে কি করব আমি নিজেও জানি না। এখন যাই আগে পাশের ঘরের বিছানাটা একদম জামা কাপড়ের স্তূপ হয়ে আছে, তো ওগুলাকে পরিষ্কার করি, তারপরে আবার দেখি যেটুকু করার সেটুকুই করব, বেশি কিছু না।
আর এই যে এদিকে দেখো আমি জল ভরে রেখেছি, সব আমার স্নানের জল। নইলে দুপুর টাইমে যখন স্নানে যাব না, তখন আর ওই জল দিয়ে মানে হাতও ধোয়া যাবে না, গায়ে ঢালা তো দূরের কথা। সেজন্য আগের থেকে কয়েকটা বালতি ভরে রাখি যাতে স্নান করতে পারি একটু আরামে। আর এখন এই জামা কাপড়গুলো নিয়ে আগে ভাঁজ করি, এগুলো সব কালকের জামা কাপড়। তো এগুলো তো গরমের মধ্যে যে পরিমাণ ঘেমেছি তাই একটু মেলে রেখেছিলাম, কিন্তু ভালো জামা কাপড় তো একদিন পরে এসে ধুতে যেন একটু কেমন লাগে। তাই ভাবলাম যে থাক, মেলে থাক, সারা রাত ছিল, তো এখন ভাঁজ করে রাখি, কয়েকদিন পরা হোক তারপরে ধোয়া যাবে। আর এইদিকে কাজ করতে করতে গরমে এত বেশি হয়রান হয়ে যাচ্ছি, তোমাদেরকে তো বললামই। মাঝে মাঝে সত্যি বলছি মানে মেজাজটাও হারিয়ে ফেলি। তবে জানো তো মানে কালকে এমন একটা মানে ঘটনা ঘটলো যে কি বলবো, মানে সবসময়ই না আমরা কিছু না কিছু শিখি আমাদের আশেপাশের ঘটনার থেকে। তোমাদেরকে একটু বলি, মানে সবসময় তো ধরো একটু মোবাইল ঘাঁটি, তো কালকে এরকম ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে না হঠাৎ করে একটা ব্লগ সামনে আসলো। ব্লগটার নাম বোধহয় রিমি রূপা। আমি কোনোদিনও এর আগে দেখিনি, কালকেই ফার্স্ট টাইম। তো ওই বাচ্চা মেয়েটার না তোমার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হয়েছিল, ওর থ্যালাসেমিয়া ছিল। কালকে ফার্স্ট দেখার পরে ওর আগের বেশ কিছু ভিডিও দেখে জানতে পারলাম। এত খারাপ লাগলো না ভিডিওটা দেখে যে তোমাদের কি বলবো। তবে ফ্যামিলিটা দেখে যা মনে হলো, খুবই মানে ওদের আর্থিকভাবে সচ্ছলতা নেই। ওর বাবা হয়তো খুবই কষ্ট করে সংসারটা চালায়, মা মাঠে কাজ করে। তো সেখান থেকে একটা ফ্যামিলি যদি এসে এইভাবে একটা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা কিন্তু বিশাল খরচার ব্যাপার। এটা হয়তো তোমরা সবাই জানবে, প্রচুর টাকার ব্যাপার। তো যেভাবেই হোক সেটা ওরা জোগাড় করছে, কি ব্লগের মাধ্যমে সবার কাছেই সাহায্য চাইছে, এবং সবাই খুব ভালোভাবে ওদের পাশে দাঁড়িয়েছে সেটুকুও বুঝতে পারলাম। তো যাই হোক, যেভাবেই হোক অর্থের দিক থেকে হয়তো কিছুটা ওরা সামলে উঠেছে, কিন্তু বাচ্চা মেয়েটার যে কি পরিমাণ কষ্ট পাচ্ছে দেখে এত খারাপ লাগলো না, মানে চোখে জল চলে এসছে জানো। মানে তখন না বসে বসে ভাবি, সারাটা দিন কাজ করি আর ভাবি যে এই সামান্য একটা গরমে আমি বলছি যে পারছি না, হয়রান হয়ে যাচ্ছি। মনে হচ্ছে কখন কাজ শেষ করে বসবো, একটু এসি চালাবো কি ফ্যানের নিচে বসবো। আর ওখানে সেই মেয়েটা যে কি যে যন্ত্রণা সহ্য করছে, ওর শরীরে যে কি কষ্ট, ওকে না দেখলে কল্পনা করা যাচ্ছে না। ওর জ্বর চলে আসছে 107 ডিগ্রি, এমন কোনো সময় দেখছি যে 111 ডিগ্রি। মানে আমি ভাবতে পারছি না যে কি করে সম্ভব। তারপরে তো শরীরে হাজারো সমস্যা, মেয়েটা খালি কাঁদছে। এত যে কষ্ট ভগবান কেন দেয় আমি না বুঝে পাই না। আর সব থেকে বড় যেটা হচ্ছে ওর মায়ের মনের জোর, আমি বুঝে পাচ্ছি না যে উনি কিভাবে এত শক্ত আছেন। মানে সত্যি আমি মানে উনাকে শত কোটি প্রণাম জানাই, যে উনার কাছ থেকে শিখতে হবে কিভাবে লড়তে হয়। একটা অসুস্থ বাচ্চাকে নিয়ে তার মা একটা ঘরে আজকে আছে বললো 2 মাস ধরে, যেখানে চন্দ্র সূর্যের মুখ দেখতে পাচ্ছে না। কি অসম্ভব মনের জোর, তার মধ্যে যেখানে প্রতি মুহূর্ত বাচ্চাটা এত অসুস্থ হচ্ছে। মানে আজকে এই সমস্যা তো কালকে আরেক সমস্যা। মানে একজন মা কোথার থেকে উঠে এসছে, যেখানে সে বাইরের জগৎ সম্পর্কে কিছু জানে না, যার অর্থনৈতিক সচ্ছলতা নেই। এবং মানে সব থেকে খারাপ লাগলো যেটা, তার কোলের শিশুটা এতটা অসুস্থ, অথচ তারপরেও কতটা অদম্য সাহস নিয়ে উনি এগিয়ে এসছেন। মানে উনাকে সত্যি প্রণাম না করে পারা যায় না। মানে যেন মনে হলো ভগবানের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যে তুমি আমার মেয়ের ভাগ্যে কি লিখেছো আমি জানি না, কিন্তু আমি মা হয়ে সেই তোমার লেখাটা আমি খণ্ডে দেব। এতটা মনের জোর উনার, সত্যি উনাকে মানে স্যালুট করার মতন। এখানেই বলে না মানে মারা চাইলে সব পারে, কিন্তু এত সাহস বোধহয় কারণ নেই, এত মনের জোর বোধহয় সচরাচর সবার মধ্যে থাকে না। আমরা কিন্তু বিশেষ করে দেখবে সন্তানদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ি। তো সেদিনের মানে কালকে ওই ব্লগটা দেখে না খুব ভালো লাগলো, কিন্তু তার সাথে খুব খারাপও লাগলো। ভগবানের কাছে মানে বারে বারে প্রার্থনা করছি যে ভগবান ওকে ভালো করে দাও।
এরকম প্রচুর আছে সেই নার্সিংহোমে, মানে ওই ব্লগের মধ্যে দিয়ে যেটুকু জানতে পারলাম, সব ছোট ছোট বাচ্চারা যাচ্ছে। কেন যে এত কঠিন কঠিন অসুখ ভগবান দেয় আমি জানি না। তো যে কারণেই বলছিলাম যে এত অল্পে অস্থির হয়ে পড়ছি। আর তখন তাই ভাবছি আমাদের এই সমস্যাটা তো কোনো সমস্যাই না বলো, এটার কাছে মানে তুচ্ছ, এটাকে সমস্যা বলতেও লজ্জা করছে। কিন্তু সত্যিকারে মানে মানুষের যে কত দুঃখ, কত কষ্ট, কত সমস্যার মধ্যে মানুষ লড়ে যাচ্ছে সেটা ভাবা যায় না। কিছু কিছু ঘটনা হয়তো আমাদের চোখের সামনে আসে, এমন প্রচুর ঘটনা আছে যেগুলো হয়তো আমরা জানতেও পারি না। মাঝে মাঝে এই সমস্ত কিছু দেখে না তখন মনের জোরটা অনেক বাড়ে। অনেক ক্ষেত্রে সত্যি বলছি, সংসার করতে গিয়ে অনেক ক্ষেত্রে হয়তো মনের জোর হারিয়ে ফেলি। কি অনেক সময় দেখবে আমাদের প্রত্যেকেরই কিছু চাওয়া পাওয়া থাকে, না পাওয়াও থাকে। আমরা কেউ বলতে পারবো না যে আমাদের চাওয়া পাওয়া মানে সব কিছু আমাদের চাওয়া, যা চাওয়া আছে সব পাওয়া হয়ে গেছে, এটা কখনো সম্ভব না। প্রত্যেকের কিছু না কিছু না পাওয়া থাকে। তো কোনো কোনো সময় সেই না পাওয়াটা এত বড় হয়ে যায় যে কোনো কোনো সময় আমাদের মনে হয় যেন আমরা কি পেলাম সেটা ভুলে যাই, না পাওয়ার হিসেবটাই করতে বসে যাই। তো এই সমস্ত ঘটনাগুলো যখন সামনে আসে না, তখন মনে হয় যে এদের কাছে না আমাদের পাওয়াটা অনেক বেশি, না পাওয়াটা বড্ড কম। ভগবান আমাদের ঝুলিতে অনেকটা বেশি দিয়েছে, সেই তুলনায় ওদেরকে হয়তো অনেকটা কম দিয়েছে। তো তখন আর নিজের না পাওয়াটার হিসেব করি না, করাটাও একটা লজ্জার ব্যাপার হয়ে যায়। সেই জন্যই বললাম প্রথমেই যে আমাদের চারপাশে এমন এমন ঘটনা ঘটে যেগুলো থেকে না আমরা প্রতিদিন প্রতিটা মুহূর্ত কিছু না কিছু শিখি। অন্ততপক্ষে আমি তো শিখি। কোনো কোনো সময় নিজের মনে নিজের না লজ্জা হয় যে ছি ছি, আমি এত অল্পে অস্থির হয়ে যাচ্ছিলাম, বা এত অল্পে ভগবানকে বলছি ভগবান তুমি কেন এটা করছো না, বা ঠাকুর কেন তুমি এরকম করলে। কিন্তু আমার থেকেও অনেক কষ্টে অনেক মানুষ আছে, ভগবান হয়তো তাদেরকে অনেক কষ্টে রেখেছে। তো সেখানে আমার আর ভগবানকে কোনো কিছু বলার মুখ থাকে না, তাই না? সেই তুলনায় অনেক ভালো আছি। তো এই সমস্ত কিছু দেখে শিখি। এমনকি মেয়েদেরকেও না এই সমস্ত কথাগুলো সবসময় বলি, জানো তো, এই ঘটনাগুলো ওদেরকে দেখাই, যাতে ওরাও বুঝতে পারে যে ওরা কতটা ভালো আছে, ওদের থেকেও কতটা কষ্টে সবাই থাকে। এই জিনিসগুলো প্রত্যেকেরই বোঝা উচিত। তবে সবসময় আমরা বুঝতে পারি না বা মনে রাখতে পারি না। এই ঘটনাটা এই মুহূর্তে আমার সামনে এসেছে তাই বলছি। বসলাম, এসে খুব ক্লান্ত লাগছিল, তবে সত্যি কথা পরিশ্রম করেছি, কম বেশি করেছি, কিন্তু তার জন্য যতটা না হয়রান হয়ে গরমের চোটে আরও বেশি হয়ে যাচ্ছি ক্লান্ত। তো বসলাম, আর এই যে দেখো, এটা কিন্তু ফল নিয়ে বসেছি। তোমরা তো বলো দিদি ফল খেয়েও যত্ন নিও, সত্যি কথা বলতে খাই, খাই না তা না, তবে নিজের জন্যও আলাদা করে কেটে সেরমভাবে খাওয়া হয় না। ওই হয়তো মেয়ে দুটোকে কেটে দিলাম, সেখান থেকে 2 টুকরো মুখে দিলাম, কি তোমাদের দাদাকে টিফিনে দিচ্ছি তার থেকে 2 টুকরো মুখে দিলাম, এইরকমই হয় আর কি। আর তোমাদের দাদা তোমাদের কমেন্টগুলো পড়েছে, পড়ে এবার আরেকটু বেশ শক্তিশালী হয়েছে। এমনিতেই সারাদিন আমাকে বকাবকি করে, খাওয়া নিয়েই করে। তো এখন বলছে দেখো সবাই বলছে, আমি একা না কিন্তু। আর কি হয় বলো তো, আসলে না সত্যি কথা আমি খেতে খুব একটা ভালোবাসি না। স্কুলে যখন পড়তাম তখন খুব রোগা ছিলাম, একদম এই ছিলাম পাটকাঠি। তো দিদিমণিরা ডেকে ডেকে বলতো যে মাকে বলবে ফল দিতে, বাদাম খাওয়াতে, ছোলা ভেজানো খাওয়াতে। তো দিদিমণিকে তো কোনো কিছু বলতাম না, বেশ বাধ্য মেয়ের মতন ঘাড় কাত করে সম্মতি জানাতাম। আর বাড়িতে মাকে রীতিমতন যুদ্ধ করতে হতো আমার সাথে খাওয়ানোর জন্য। শুধু আমি না, আমি আমার দিদিভাই দুজনেই তাই ছিলাম। আর বাড়িতে যে টিচার পড়াতে আসতো মাস্টারমশাই খুব রাগী ছিল, মানে আমি খুব ভয় পেতাম। আর মা করতো কি, যখনই সেই মাস্টারমশাই পড়াতে আসতো 1 গ্লাস দুধ নিয়ে আসতো, মানে ওনার সামনে মা জানে আনলে আমি আর না করবো না। আর যথারীতি তখন বাধ্য হয়ে খেতাম, মানে এইভাবেই ছোটোবেলার থেকে চলছে। তো এখন তো নিজ মর্জির মালিক হয়ে গিয়েছি, এখন তো আর মা ওইভাবে খাওয়াতেও পারে না, সাথে থাকেও না। তবে খাই, নিজের শরীর স্বাস্থ্যের কথা যখন নিজেকে চিন্তা করতে হয় না, খাই। তো ওই জন্য ভাবলাম গল্প করতে করতে একটু তোমাদের সামনে বসে খেতেও থাকি। আসলে কি বলতো, যখন খাই না তোমাদের সাথে হয়তো সেটা শেয়ার করা হয় না, সব তো শেয়ার করতে পারি না। সত্যি কথা বলতে 24 ঘন্টাই তো মোটামুটি আমরা অ্যাক্টিভ থাকি কাজকর্মে, সব যদি শেয়ার করি তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার থেকে যেটুকু হয়তো আমি মানে ভিডিও করি সেটুকুই এডিট করে তোমাদের সামনে প্রেজেন্ট করি, এই যা। তার মধ্যে অনেক সময় হয় পড়তেও ভুলে যাই, এটাই। তো যাই হোক, বসে বসে না ফল খাবার সময় আমার নেই, আমি কাজ করতে করতে মুখে দেই, আবার কাজ করি মুখে দেই, এই করতে থাকি।
তো চলো আমিও আস্তে আস্তে কাজগুলো করি, আর তোমরা আমার সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো। এগুলো নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলতে বলতে না মনটা কেমন যেন হয়ে গিয়েছিল। আর এগুলো নিয়ে বেশি ভাবলে আমার যেন কেমন লাগতে থাকে। যাই হোক, তোমাদের সঙ্গে একটু গল্প করে তাই মনটা হালকা করলাম। আর এদিকে দেখো, মোটামুটি আমার অনেক কিছুই গোছানো হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তবে হ্যাঁ, একটা জিনিস বুঝেছি, জীবনে চলতে গেলে বাধা তো আসবেই, তবে মনের জোর আর নিজের ওপরে বিশ্বাস, এই দুটো হারালে চলবে না। এই দুটো যদি থাকে তাহলে সমস্ত বাধাকে খুব সহজেই পার করা যাবে। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের ব্লগে।